আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আমি ডক্টর আবিদা বলছি। আমি সিনিয়র গাইনোকোলজিস্ট, AMZ হসপিটাল, উত্তর বাড্ডা থেকে বলছি। আজকের বিষয় হচ্ছে রোজা গর্ভবতী মা রাখতে পারবেন কিনা, অথবা যে মা নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তিনি রোজা রাখতে পারবেন কিনা। আমরা ছোটবেলা থেকে জানি যে আমরা রোজার মাসে রোজা রাখবো, আজান হলে নামাজ পড়বো, এবং এইভাবেই আমাদের বেড়ে ওঠা। কাজেই এই স্পিরিচুয়াল মেডিটেশনটা আমাদের সঙ্গে কাজ করছে। এখন হঠাৎ করে আমি প্রেগন্যান্ট হয়ে গেছি বা আমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, এই অবস্থায় মা এবং তার পরিবারের সবাই কিছুটা দুর্বল হয়ে পড়ে যে এই সময় রোজা রাখাটা ঠিক হবে কি হবে না। তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে একটা হুকুম জারি করেছেন, এবং এখানে এই এখতিয়ারটা তিনি শুধু মাকে দিয়েছেন। যিনি গর্ভবতী বা যিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তিনিই বুঝবেন যে তিনি রোজা রাখতে পারবেন কি পারবেন না। অন্য কারো এই এখতিয়ার নাই। ডাক্তার হিসাবেও আমি তাদেরকে বলতে পারবো না যে আপনি রোজা রাখবেন কি রাখবেন না। এটা আল্লাহর হুকুম, আমরা আল্লাহর হুকুম মেনেই চলবো। এখন কথা হচ্ছে যে প্রেগন্যান্সিটা আমরা বলি যে এটা কোনো ডিজিজ না, এটা কোনো অসুখ না। মেয়েরা সাধারণত প্রেগন্যান্সির মধ্যে দিয়েই যায়, এবং তারা যে কোনো সময় প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, অথবা লাস্টের 3 মাস যে কোনো সময় রোজা আসতে পারে। এবং আমাদেরকে শিখতে হবে যে এই অবস্থায় আমরা রোজা কিভাবে রাখবো বা আমরা নিজেদেরকে কিভাবে মানিয়ে এগিয়ে চলবো। খাবারের মধ্যে আমরা সাধারণত বলে থাকি যারা প্রথম 3 মাসে অনেক বমি হয় এবং তারা দুর্বলতা ফিল করে, অনেক ক্ষেত্রে তারা নিজেদের ওজন কমিয়ে ফেলে, আমরা তাদেরকে সাধারণত সাহায্য করি, মেডিসিনের সাহায্যে বমি বন্ধ করার চেষ্টা করি। তারপরেও যদি তারা মনে করে যে না আমি অনেক দুর্বল, আমি এই সময় রোজা রাখতে পারবো না, তো সে রোজা ছেড়ে দেবে, এবং সে যখন সুস্থ হবে সে তখন তার রোজাকে আবার পূরণ করে নেবে। কিন্তু এই সময় কিছু কিছু জিনিস আমাদেরকে খেতে হবে, যেমন পানি এবং পানীয় জাতীয় জিনিস। আমরা সাধারণত বলি যে রোজার সময় 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি, অথবা 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। এই পানির সঙ্গে বা শরবতের সঙ্গে যদি আমরা চিয়া সিড অথবা তোকমা মিলিয়ে নেই, তাহলে আমাদের পিপাসা কমে যাবে এবং আমাদের কনস্টিপেশনও হবে না। 2 নম্বর হচ্ছে যে আমরা ফ্রুটস খাবো। যে কোনো ফ্রুটস পাওয়া যায়, আমরা আমাদের সিজনাল যে ফ্রুটস গুলো পাওয়া যায়, যে ফ্রুট আপনি নিজে পছন্দ করেন আপনি সেগুলোই খাবেন। এখন এখানে একটা কনফিউশন আছে, মোটামুটি অনেকেই বলে যে পেঁপে খেতে পারবে না, আনারস খেতে পারবে না, আঙ্গুর খেতে পারবে না। আসলে তা না, পরিমিত পরিমাণে আপনি যতখানি খান সেটাই আপনার জন্য যথেষ্ট, এবং সেটা আপনার জন্য কোনো ক্ষতিকারকও নয়। দ্বিতীয় কথা আমরা বলি সেটা হচ্ছে যে আপনারা দই খাবেন। দই অথবা দুধ খেলে গ্যাস হতে পারে, কিন্তু দই, সাদা দই, মিষ্টি ছাড়া। এবং আপনাদের খাবারে সবসময় আপনারা চিনি ডাইরেক্টলি এবং কার্বোহাইড্রেটকে, মানে ভাত, রুটি, এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অবশ্যই ফাস্ট ফুড আপনারা অ্যাভয়েড করবেন, এবং বাড়িতে আপনারা যেভাবে হালকা পাতলা খাবার বানাতে পছন্দ করেন সেভাবেই খাবেন। আর প্রেগন্যান্সিতে আমরা বলি যে স্লো ইটিং, আপনি কম খাবেন এবং বারবার খাবেন, এবং আপনার চাহিদাটা আপনি অনেক সময় ধরে পূরণ করে নেবেন। একসাথে খেয়ে আপনার অ্যাসিডিটি হতে পারে, গ্যাস হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলো থেকে আপনি নিজেকে সরিয়ে রাখবেন। আপনি আপনার খাবারের মধ্যে বাদাম অ্যাড করবেন, সালাদ খাবেন, স্যুপ খাবেন। এগুলো জিনিস খেতে খুব কঠিন লাগে না, ইজি খাওয়া এবং হজম করতেও ইজি লাগে, এবং এরা খুব নিউট্রিশিয়াস। আরেকটা জিনিস হতে পারে যে আমরা যেমন হরলিক্স খাই বা ওভালটিন খাই বা এই ধরনের জিনিস খাই, এখন বাজারে হাই পোটেন্সি প্রোটিন ড্রিঙ্ক পাওয়া যায়, এটাও আপনারা খেতে পারেন। যারা প্রোটিন, যেমন ধরেন মুরগি খেতে পারছে না বা মাছ খেতে পারছে না, গন্ধ লাগছে, তারা বমি করে ফেলছে, তাহলে আপনি সেই গ্যাপটা প্রোটিন ড্রিঙ্ক দিয়েও পূরণ করে নিতে পারেন, তাতে আপনার পুষ্টি যেটা কম হচ্ছিল সেটাকে আমরা ব্যাকআপ করতে পারি। আমরা যদি প্রেগন্যান্সিটিকে 3 ভাবে ভাগ করি, তাহলে প্রথম যে ট্রাইমেস্টার যখন
আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি প্রেগন্যান্ট এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং আমরা আল্ট্রাসাউন্ড করে দেখছি যে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা, তার কোনো জন্মগত প্রবলেম আছে কিনা, এবং সেই হিসাবে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে বোঝাবো এবং আপনাদেরকে বলবো নিউট্রিশনিস্টের সঙ্গে কথা বলে যে আপনার খাবারটাকে ভাগ করে দিবে, বলে দিবে কোন সময় কোন জিনিসটা খাবেন আর কতখানি খাবেন। আমরা যদি বলি আপনি 2500 বা 3000 কিলো ক্যালোরি খান, তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনার আসলে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না। আর একটা জিনিস হচ্ছে যে দ্বিতীয় যেটা 3 মাস, সেখানে সাধারণত মায়েরা ভালোই থাকেন, মোটামুটি তাদের তেমন কোনো অসুবিধা হয় না, খাওয়া দাওয়া তারা ঠিক মতো ঠিক করেন। তবে যারা অসুস্থ, যেমন ধরেন যাদের ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার আছে বা যাদের আরো অন্য কোনো অসুখ আছে যার সঙ্গে প্রেগন্যান্সি আছে, তারা তাদের নিজস্ব ডাক্তারের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরামর্শ মতো চলবেন। 3 নম্বর যেটা থার্ড ট্রাইমেস্টার বা লাস্ট ট্রাইমেস্টার যেটা, সেখানে সাধারণত মায়েদের ওজন একটু বেড়ে যায়, মায়েদের একটু কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, খেতেও কষ্ট হয় এবং তারা একটু ওই সময়টায় দুর্বলতা ফিল করেন। তবে আপনারা নিজেদেরকে সাপোর্ট করতে থাকবেন, খাওয়া দাওয়া যেটা আপনাদের পছন্দ, যেভাবে পছন্দ ওইভাবে খাবেন, প্লাস ডাক্তারের পরামর্শ নেবেন। তবে আমি বলবো সবসময়ের জন্য যে এই সময়ে আপনারা কোনো জার্নি করবেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না, বা অযথা বাইরে রোদের মধ্যে গিয়ে বাজারে গেলাম বা নিজেকে আমি টায়ার্ড করলাম, এই জিনিসগুলো আপনারা করবেন না। রাদার আপনারা নিজেদের বাসায় থাকবেন এবং হালকা পাতলা জিনিস খাওয়ার চেষ্টা করবেন, পানীয় জাতীয় জিনিস খাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের আত্মত্যাগের মাস, আমাদের আত্মশুদ্ধির মাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদের প্রেগন্যান্সি হেফাজত করবেন, আমাদের বাচ্চাকে হেফাজত করবেন, আমাদের ডেলিভারিকে হেফাজত করবেন এবং আমরা আমাদের জীবনে সুস্থ থাকব এবং আমরা আমাদের ডাক্তার এবং নিউট্রিশনের পরামর্শ অনুযায়ী আমরা নিজেদেরকে নিজেদের মতো করে ব্যবহার করব। ধন্যবাদ।